হ্যাঁ, এটা বলছি আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদবাসীর কাছে একটা আবেদন করতে চাই। আগামীকাল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড়ে বেলা 2টোয় আমরা একটা সভার আহ্বান জানিয়েছি। সেই সভার উদ্দেশ্য সারা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসুক, সারা মুর্শিদাবাদ জেলায় হিংসা হানাহানি কোন রকম মানুষের নিরাপত্তা বোধ যাতে না হয় এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সকলে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা আমরা এই জেলার অধিবাসী তাদের এটা মনে স্মরণে রাখতে হবে যে আজকে মুর্শিদাবাদ জেলা সারা দেশ জুড়ে আলোচিত নাম। এই আলোচনা আমাদের সুনামের জন্য নয়, আমাদের বদনামের জন্য, যে আমরা মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারছি না, হানাহানি করছি, হিংসা করছি, গুলি চলছে, আহত হচ্ছে, মৃত্যু হচ্ছে। কেন? পুলিশের ব্যর্থতা কেন? একদিকে প্রতিবাদ, আরেকদিকে শান্তিপূর্ণ বাতাবরণ পুনরুদ্ধারের জন্য, সম্প্রীতির বাতাবরণ পুনরুদ্ধারের জন্য কংগ্রেস এই জেলার সর্বসাধারণের কাছে আহ্বান রেখেছে। এই সভাতে আমরা ভারত সরকারের কাছে দাবি করব যে ওয়াকফ আইন, যা সংবিধান বিরোধী আইন বলে বিবেচিত হচ্ছে, এমনকি সুপ্রিম কোর্টেও যে আইন প্রত্যাহারের দাবিতে পার্লামেন্টের বাইরে ভেতরে কংগ্রেস আন্দোলন করছে, বলছে, প্রতিবাদ করছে, সুপ্রিম কোর্টে যাচ্ছে আইনি লড়াই লড়তে। সেই ওয়াকফ আইন বাতিল করতে হবে আমাদের দাবি। আমাদের দাবি পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গ সরকারের অপদার্থতার জন্য, তাদের দুর্নীতির জন্য, তাদের স্বৈরাচারী মানসিকতার জন্য আজ তারা চাকরি হারা হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের কিনারায় দাঁড়িয়ে আছে। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পুনরায় সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে তাদেরকে শিক্ষা পদে বহাল করা হোক, এটা আমাদের দাবি থাকবে। আর আমরা দাবি করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 5 তারিখে আসছেন শামসেরগঞ্জে। এতদিন পর তার মনে পড়ছে শামসেরগঞ্জে আবার যাওয়া দরকার, ট্যুরটা বাকি আছে। সেই ভ্রমণ করতে যখন মুখ্যমন্ত্রী আসে তখন তাকে বলবো যে গোটা জঙ্গিপুর সাব ডিভিশনে যেখানে যেখানে হিংসা হয়েছে, সেই হিংসার আগুনে যারা বলি হয়েছে, হিংসার কারণে যাদের ঘরে মৃত্যু হয়েছে, যাদের ঘর বাড়ি পুড়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে, দোকানপাট ধ্বংস হয়েছে, গুলিতে মৃত্যু হয়েছে, গুলিতে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সকলের জন্য যথাযোগ্য আর্থিক ব্যবস্থা করতে হবে। আবার যেন তারা পুনরায় তাদের নিজ নিজ জীবনে রুটি রোজগারের পথ সুনিশ্চিত করতে পারে, তার জন্য আপনাকে আর্থিক মদত করতে হবে। পাশাপাশি যারা অপরাধী, তারা যে ধর্মেরই হোক না কেন, সেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। পুলিশি ব্যর্থতা কেন হলো এইভাবে? একটা অফিসারকে, দুটো অফিসারকে সরিয়ে দিয়ে লোকের চোখে ধুলো দিলে আমরা মানব না। এই পুলিশি ব্যর্থতা কেন হলো? এটা কি পুলিশ স্বেচ্ছায় করেছে, নাকি পুলিশকে বাধ্য করা হয়েছে আপনার দলের নেতাদের পক্ষ থেকে? তা আমরা জানতে চাই। কারণ শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে,
সর্বত্র আপনার দলের লোকেদের নাম পাওয়া যাচ্ছে। একটা দুটো ছুটকো ঘটনায় হয়তো অন্য দলের কেউ জড়িয়ে থাকতে পারে, যেমন ধুলিয়ানের শিবনগরে কয়েকটা মুসলিম দোকানদারের ক্ষতি হয়েছে, মুসলিম দোকান পুড়েছে বেশ কয়েকটা, কিন্তু লুটপাট, আগুন, খুন এগুলো হয়েছে আপনার দলের নেতাদের নেতৃত্বে। তাই হিন্দু হোক আর মুসলমান হোক, যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতি কারা করল, সে যে পার্টিরই হোক, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তাদের আর্থিক জীবনে সহায়তা করে পুনরায় রুটি রুজির পথ প্রশস্ত করে দিতে হবে। আর পুলিশ কেন ব্যর্থ হলো তার জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে। আমরা চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যিনি যখন সময় ছিল তখন না এসে এখন যখন সেখানকার মানুষ সবকিছু সামলে নিয়েছে, তখন তিনি আসবার প্রয়োজন মনে করেছেন, কারণ তার অনেক কাজ ছিল। তার কালীঘাটে কাজ ছিল, তার দীঘায় মন্দির উদ্বোধন ছিল, বহুত কাজ ছিল তার লন্ডন যাওয়ার তার আগে হলো, ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেই অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন শামসেরগঞ্জ। যখন রক্ত ঝরল তখন মামাটি মানুষের নেত্রীর দেখা নেই, যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই। দেখুন, জাতি গণনা করবার দাবি কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী লাগাতার করে চলেছে, আপনারা জানেন। এবং গত লোকসভাতেও কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে জাতি গণনা তো হবেই, এবং জাতি গণনার ভিত্তিতে চাকরিতে সংরক্ষণ, সেই সঙ্গে পিছিয়ে পড়া যারা জাতি তাদের জন্য আলাদা করে বাজেটের টাকা বরাদ্দ করতে হবে। আর ভারত সরকার যে আজকে ক্ষমতায়, তারা কি বলতো? মোদিজি বলতো যে জাতি গণনা দেশের সর্বনাশ করবে। তিনি বলছেন গরিব একটা জাত, মহিলা একটা জাত, পুরুষ একটা জাত, বাকি কোনো জাত নেই। বিজেপি সরকারের মন্ত্রী নীতিন গডকরি সে বলছে, जो करेगा जात की बात उनको मारो कस के लात। অর্থাৎ যে জাতি গণনার কথা বলবে তাকে ভালো করে চর লাগিয়ে দাও, থাপ্পড় মারো। আর আজকে সেই মোদী সরকার কংগ্রেসের এবং কংগ্রেসের মনোভাবাপন্ন বাকি দলগুলোর চাপে পড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল এবং হচ্ছে এবং হবে, তার কাছে মোদী সরকার মাথা নিচু করেছে। এটা গেল প্রথম কংগ্রেস দলের নৈতিক জয়। কংগ্রেস দলের নৈতিক জয়। তার সঙ্গে আমরা এটা বলেছি, এখন দাবি কি আমাদের? নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে। 50% সংরক্ষণের সীমা ভেঙে দিতে হবে। মোদী সরকার সামনে যেহেতু বিহার ভোটে কি হবে জানে না, তাই বিহার ভোটের আগে যে জাতি গণনার দাবি সারা দেশ জুড়ে তৈরি করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে বাকি সমমনোভাবাপন্ন দলগুলো, সেই জায়গায় সাধারণ মানুষের কাছে আগেই তিনি বার্তা দিতে চাইছেন যে আমরা করছি, আমাদেরকে ভুল বুঝো না। বাকি যেগুলো কথা বলছেন পহেলগাঁওয়ের কথা, আমরা যুদ্ধবাজ নই, বদলা আমরা চাই, পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে যখন সর্বদল মিটিং হয়েছিল তখনও বলে দেওয়া হয়েছে যে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, সন্ত্রাসবাদের মোকাবেলা করার স্বার্থে
এবং যোগ্য জবাব দেওয়ার প্রয়োজনে ভারত সরকার যা করবে কংগ্রেস দল তা সমর্থন করবে। আমরা কথা বলছি তুমি এখনই যে যুদ্ধ নেমে পড়ো, সেটা রাষ্ট্রের দায়িত্ব কখন কি করবে না করবে। আমাদের দাবি এই, কেন পহেলগাঁওয়ে ঘটনা ঘটলো, কেন এই মৃত্যু হলো, এই মৃত্যু কি এড়ানো যেত না? কোথায় আমাদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা? এখনো পর্যন্ত ধরা পড়ল না কেন? এবং পাল্টা শাস্তি দেওয়ার জন্য সরকার কখন কি ব্যবস্থা নেবে সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু কোনোভাবেই পহেলগাঁওয়ের ঘটনায় সারা দেশ জুড়ে মানুষের যে শাস্তি দেওয়ার আর্তনাদ, অপরাধীদের শাস্তি দেওয়ার যে আর্তনাদ, যে দাবি, সেটাকে কেন্দ্রীয় সরকার উপেক্ষা করতে পারে না। উপেক্ষা করলে আমরা প্রতিবাদ করব। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, কাশ্মীরের সাধারণ ছাত্র ছাত্রী বা কাশ্মীরের সাধারণ মানুষ যারা রুটি রুজির প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, স্বাস্থ্যের প্রয়োজনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যায়, তাদের প্রতি যেন কখনো কোন রকম অশালীন অন্যায় আচরণ না করা হয়, এটা আমার দাবি। এই কারণে যে কাশ্মীর সবাই বলতো সন্ত্রাসবাদীদের সব থেকে বড় পীঠস্থান, সেই কাশ্মীরে আবাল বৃদ্ধ বনিতা পহেলগাঁওয়ের ঘটনার যেভাবে প্রতিবাদ করেছে, যেভাবে পহেলগাঁওয়ের আক্রান্ত ব্যক্তিদের যেভাবে তারা সহযোগিতা করেছে, বাঁচিয়েছে, তার জন্য প্রাণ দিয়েছে, সেখানকার সর্বস্তরের মানুষ যেভাবে রাস্তায় নেমে আজও প্রতিবাদ করছে, সে কথা মাথায় রেখে বলতে চাই যে কখনো যেন কাশ্মীরিদের মনে এই ধারণা, এই ভাবনা না হয় যে আমরা কাশ্মীরের বাইরে বাকি ভারতবর্ষে নিরাপত্তার অভাব বোধ করছি। এটা আমার হাত জোর করে অনুরোধ, এটা আমার দাবি। এখন ক্ষোভ প্রকাশ করে কি লাভ? কলকাতায় তিনি থাকেন, কলকাতায় তার দলের নেতারা থাকেন, কলকাতার মেয়র তার দলের। তিনি কি জানেন না কলকাতার হোটেলগুলো কি করে চলছে? কলকাতার সমস্ত গোটা কলকাতার একটা বিরাট অংশ যৌতুকগৃহ, সবাই জানে। এর আগেও আমরা দেখেছি যৌতুকগৃহে পরিণত হয়েছে শুধু প্রমোটারদের দাপটে, প্রমোটারদের দাপটে। আর পশ্চিমবঙ্গে একটা সংস্কৃতি চালু হয়েছে, পয়সা ফেঁকো তামাশা দেখো। হোটেলওয়ালা কোনো নিয়ম মানেনি, দিদি বলছে নিয়ম মানেনি কেন তা তো বলছেন না, নিয়ম মানছে না কেন তা দেখার দায়িত্বটা তা তো বলছেন না। আপনার তো প্রথম উচিত ছিল কলকাতার মেয়রকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বলা, তোমার অপদার্থতার জন্য আগুন লাগলো, মানুষ মরল, তুমি আর পদে থাকার যোগ্য নয়। বলতে তো পারছেন না, কেন বলতে পারছেন না? কলকাতা তো আপনাদের দখলে, সব কাউন্সিলর আপনাদের, সব বড় আপনাদের, আপনাদের মেয়র আপনাদের, সরকার আপনাদের, মন্ত্রী আপনাদের, দমকল আপনাদের, সব নগর উন্নয়ন মন্ত্রক আপনাদের। সকলের চোখের সামনে একটা হোটেলওয়ালা মনে করলো আর বেনিয়ম করে, অনিয়ম করে যা খুশি তা করতে পারে, এটাকে আমরা মেনে নেব? দুর্নীতির বিনিময়ে অনিয়ম করার সুযোগ দেওয়া হয়েছে, অন্যায় করার সুযোগ দেওয়া হয়েছে, বলি হচ্ছে সাধারণ মানুষ। তাই প্রথমে উচিত ঘাট ধাক্কা দিয়ে ওখানে যারা ক্ষমতা তাকে বার করার আগে আপনি সেটা করবেন না। আপনি টুপি মারতে এসছেন একটা কলকাতায় সেই সমস্ত মেচি অবাজের আক্রান্ত পরিবারের কাছে, এবার কিছু টাকা দিবেন। আপনার তো একটাই কাজ, মানুষ মরে টাকা পাবে, জীবন্ত অবস্থায় টাকা পাওয়া যাবে না এখানটায়। এখানে আপনাকে মরতে হবে, মরে আপনি পুরস্কৃত হবেন, জীবিত অবস্থায় আপনি পুরস্কৃত হবেন না। এই পারমিশনগুলো কে দিয়েছিল? হোটেল দেখভালের দায়িত্ব কার? হোটেল নিয়ম মানছে কিনা কার দেখার দায়িত্ব বলুন? তার জন্য সরকার আছে, তার জন্য বেতন আছে, অফিসার আছে, মেয়র আছে, কাউন্সিলর আছে। কেন আজ তারা কোথায়? মুখ্যমন্ত্রী এখন আবার মানুষকে এসে সান্ত্বনা দিচ্ছেন, আপনি মৃতের দেহে আতর ছড়াচ্ছেন, মৃতের দেহে আতর ছড়িয়ে বাংলার মানুষকে বুদ্ধ বানানোর চেষ্টা করছেন।
আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সওয়ে, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউ2, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউ2তে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউ2তে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউ2 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।